আপনি যদি খোলা মাঠে দাঁড়িয়ে চারপাশে তাকান তাহলে পৃথিবীকে কিন্তু গোল মনে হবে না। যতদূর চোখ যায় মাটি প্রায় সমতল। সমুদ্রের সামনে দাঁড়ালেও পৃথিবীর কোনো বিশাল বাঁক চোখে পড়ে না। তাই শুধু নিজের চোখের ওপর নির্ভর করলে পৃথিবীকে সমতল মনে হওয়া অস্বাভাবিক কিছু নয়। আর এই বিষয়টিকেই কেন্দ্র করে পৃথিবীতে গড়ে উঠেছে ফ্ল্যাট আর্থ নামের একটি ধারণা। এখনও কিছু মানুষ বিশ্বাস করেন পৃথিবী আসলে গোল নয়, বরং পৃথিবী বিশাল একটি চাকতি বা থালার মতো সমতল। এই ধারণায় যারা বিশ্বাস করে তাদেরকে বলা হয় ফ্ল্যাট আর্থার। কিন্তু তর্কের খাতিরে যদি ধরে নেওয়া যায় পৃথিবী সত্যিই গোল নয়, সমতল, তাহলে কি হবে? মজার বিষয় হলো পৃথিবীকে সমতল বানাতে গেলে শুধু পৃথিবীর আকৃতিই পরিবর্তন করতে হবে না, বরং মহাকর্ষ থেকে শুরু করে চাঁদের কক্ষপথ, বায়ুমণ্ডল, সমুদ্র, এমনকি পৃথিবীর ভেতরের গঠন পর্যন্ত অনেক কিছুই বদলে দিতে হবে। তার মানে পৃথিবীকে সমতল বিবেচনা করলে আমাদের পরিচিত পৃথিবীটাই আর বর্তমান পৃথিবীর মতো থাকবে না। পৃথিবী কি সত্যিই গোলাকার নাকি সমতল? এবং পৃথিবী গোলাকার না হয়ে সমতল হলে কি কি সমস্যা হতো সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। বিশাল মহাজাগতিক বস্তুর ক্ষেত্রে প্রাকৃতিকভাবে গোল হওয়াটাই স্বাভাবিক। এর পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হল মহাকর্ষ। পৃথিবীর প্রতিটি অংশকে মহাকর্ষ পৃথিবীর কেন্দ্রের দিকে টানছে। একটি বিশাল মহাজাগতিক বস্তুর চারপাশের পদার্থ যখন এভাবে কেন্দ্রের দিকে টানা হয় তখন সেটি ধীরে ধীরে প্রায় গোলাকার রূপ নেয়। সে কারণেই শুধু পৃথিবীই নয়, চাঁদ, সূর্য, মঙ্গল, বৃহস্পতি কিংবা শনির মতো বড় বড় মহাজাগতিক বস্তুগুলো প্রায় সবাই মোটামুটি গোলাকার। তবে পৃথিবী একেবারে ফুটবলের মতো নিখুঁত গোল নয়। নিজের অক্ষের উপর ঘোরার কারণে বিষুবরেখার দিকে পৃথিবী কিছুটা স্ফীত এবং দুই মেরুর দিকে সামান্য চেপে গেছে। কিন্তু প্রশ্ন হলো, পৃথিবীকে যদি কোনোভাবে একটি বিশাল থালার মতো চ্যাপ্টা করে দেওয়া হয় তাহলে সেই সমতল পৃথিবী কি টিকে থাকতে পারবে? মনে করুন কোনো অলৌকিক প্রযুক্তি ব্যবহার করে রাতারাতি পৃথিবীকে একটি বিশাল চাকতির মতো বানিয়ে দেওয়া হলো। কিন্তু সমস্যা হলো, পৃথিবীর ভর এবং মহাকর্ষ যদি আগের মতোই থাকে তাহলে এই সমতল আকৃতি স্থায়ী হতে পারবে না। কারণ মহাকর্ষ তখনও পৃথিবীর বিভিন্ন অংশকে কেন্দ্রের দিকে টানতে থাকবে। ফলে সমতল অবস্থায় থাকা পদার্থ কেন্দ্রের দিকে ধসে পড়তে চাইবে এবং পৃথিবী আবারও তুলনামূলক গোলাকার অবস্থায় ফিরে যাওয়ার চেষ্টা করবে। তার মানে পৃথিবীকে সমতল করাটা যতটা কঠিন তার চেয়েও কঠিন হবে পৃথিবীকে সমতল অবস্থায় টিকিয়ে রাখা। পৃথিবীকে সমতল অবস্থায় ধরে রাখতে হলে মহাকর্ষ বলই বাদ দিতে হবে। কিন্তু তখন সেক্ষেত্রে আরও বড় বড় বিপদ দেখা দিবে। কারণ মহাকর্ষ বল চলে গেলে পৃথিবীর পরিচিত পরিবেশই আর টিকে থাকতে পারবে না। মহাকর্ষের কারণেই মানুষসহ সকল প্রাণী পৃথিবীর ওপর দাঁড়িয়ে থাকতে পারে। কিন্তু মহাকর্ষ শুধু মানুষকেই মাটিতে আটকে রাখে না। আমাদের মাথার ওপরে যে বিশাল বায়ুমণ্ডল রয়েছে সেটিও মহাকর্ষের কারণেই পৃথিবীর সঙ্গে লেগে আছে। অক্সিজেন, নাইট্রোজেন সহ বিভিন্ন গ্যাস পৃথিবীর চারপাশে একটি বায়ুমণ্ডল তৈরি করেছে। এই বায়ুমণ্ডল না থাকলে আমরা শ্বাস নিতে পারতাম না, স্বাভাবিক আবহাওয়াও থাকতো না এবং পৃথিবীর পরিবেশ সম্পূর্ণ অন্যরকম হয়ে যেত। একইভাবে পৃথিবীর সমুদ্রের বিশাল পরিমাণ পানিও মহাকর্ষের অধীনেই টিকে আছে। শুধু তাই নয়, চাঁদ ও সূর্যের মহাকর্ষীয় আকর্ষণের কারণে সমুদ্রের পানিতে জোয়ার ভাটা তৈরি হয়। বিশেষ করে চাঁদের আকর্ষণ এখানে অনেক বড় ভূমিকা রাখে। তাই পৃথিবীকে সমতল রাখার জন্য যদি আমাদের পরিচিত মহাকর্ষীয় ব্যবস্থাই বাদ দিতে হয় তাহলে বাতাস, সমুদ্র কিংবা জোয়ার ভাটা কোনোটিই বর্তমান নিয়মে চলবে না। এমনকি মহাকর্ষ বল না থাকলে চাঁদও তার বর্তমান জায়গায় টিকে থাকবে না। রাতের আকাশে আমরা যে চাঁদ দেখি সেটিও পৃথিবীর সঙ্গে মহাকর্ষের বন্ধনেই যুক্ত হয়ে আছে। কারণ পৃথিবী চাঁদকে নিজের দিকে টানছে, আবার চাঁদও পৃথিবীকে টানছে। এই মহাকর্ষীয় সম্পর্কের কারণেই চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে থাকে। শুধু তাই নয়, চাঁদের জন্মের সাথেও লুকিয়ে আছে মহাকর্ষের রহস্য। বর্তমানে সবচেয়ে গ্রহণযোগ্য বৈজ্ঞানিক ধারণা অনুযায়ী প্রায় 450 কোটি বছর আগে পৃথিবীর সঙ্গে বিশাল একটি মহাজাগতিক বস্তুর সংঘর্ষ হয়েছিল। সংঘর্ষের ফলে পৃথিবী এবং সেই বস্তুর কিছু পদার্থ মহাকর্ষে ছিটকে যায়। পরবর্তীতে এসব পদার্থ পৃথিবীর চারপাশে জমা হয়ে ধীরে ধীরে চাঁদ তৈরি হয়েছে। অর্থাৎ বর্তমান পৃথিবী এবং চাঁদকে আলাদা দুটি বস্তু হিসেবে দেখা গেলেও বাস্তবে তাদের ইতিহাস এবং বর্তমান অবস্থান একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত। তাই পৃথিবীর বর্তমান মহাকর্ষীয় ব্যবস্থা পাল্টে দিলে চাঁদের বর্তমান কক্ষপথের হিসেবও বদলে যাবে। আমাদের পৃথিবীর ভেতরেও রয়েছে বিশাল একটি জগৎ। পৃথিবীর একেবারে কেন্দ্রে রয়েছে অত্যন্ত ঘন কোর, তার উপর ম্যান্টেল এবং সবচেয়ে উপরে রয়েছে ক্রাস্ট বা ভূত্বক। এই স্তরগুলো হঠাৎ করে তৈরি হয়নি।
পৃথিবীর শুরুর দিকে গ্রহটি অত্যন্ত উত্তপ্ত ছিল। তখন লোহা ও নিকেলের মতো ভারী এবং ঘন পদার্থগুলো কেন্দ্রের দিকে চলে যায়, অন্যদিকে তুলনামূলক হালকা পদার্থ উপরে উঠে আসে। এই পুরো প্রক্রিয়ার পেছনেও মহাকর্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পৃথিবীর কেন্দ্রের বাইরের অংশে থাকা তরল ধাতুর চলাচল থেকে তৈরি হয়েছে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র। এই অদৃশ্য চৌম্বক ক্ষেত্র পৃথিবীর জন্য অনেকটা সুরক্ষা কবচের মতো কাজ করে। সূর্য থেকে প্রতিনিয়ত ছুটে আসা চার্জযুক্ত কণার বড় একটি অংশ এই চৌম্বক ক্ষেত্র প্রতিফলিত করে দেয়। তার মানে আমরা যে পৃথিবীতে নিরাপদে বসবাস করছি তার পেছনেও শুধু পৃথিবীর ওপরের পরিবেশই নয়, বরং ভেতরের জটিল গঠনও গুরুত্বপূর্ণ অবদান রাখে। বিশ্বমানচিত্রে আমরা বাংলাদেশ, ভারত, আফ্রিকা বা আমেরিকাকে যে জায়গায় দেখি, এগুলো চিরকাল একই জায়গায় ছিল না। পৃথিবীর বাইরের শক্ত অংশটি কয়েকটি বিশাল টেকটনিক প্লেটে বিভক্ত। এই প্লেটগুলো খুব ধীরে ধীরে নড়াচড়া করছে। কোথাও দুটি প্লেট একে অপরের দিকে এগিয়ে আসছে, আবার কোথাও দূরে সরে যাচ্ছে। সেই সাথে কোথাও আবার একটি প্লেট আরেকটি প্লেটের নিচে ঢুকে যাচ্ছে। এই টেকটনিক প্লেটের সঙ্গে ভূমিকম্প, আগ্নেয়গিরি, পাহাড় তৈরি এবং মহাদেশের অবস্থান পরিবর্তনের গভীর সম্পর্ক রয়েছে। আর এই পুরো ব্যবস্থা বৈজ্ঞানিকভাবে কাজই করছে পৃথিবীর গোলাকার হওয়ার ব্যাখ্যার ওপর। তাই পৃথিবী যদি একটি বিশাল সমতল চাকতি হতো, তাহলে বর্তমান টেকটনিক প্লেটের জ্যামিতি ও হিসাব একইভাবে কাজ করত না। তখন পৃথিবীর পরিচিত ভূতাত্ত্বিক ইতিহাসকেও নতুন করে ব্যাখ্যা করতে হতো। পৃথিবী গোল হওয়ার পক্ষে সবচেয়ে বড় যুক্তি শুধু মহাকাশ থেকে তোলা পৃথিবীর ছবি নয়, বরং গোলাকার পৃথিবীর মডেল দিয়ে ব্যাখ্যা করা অসংখ্য ঘটনা তার চেয়েও শক্তিশালী প্রমাণ। কোনো বস্তু হাত থেকে ছেড়ে দিলে নিচে পড়ে যায় কেন? চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে কেন? পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে কেন? এবং বড় বড় গ্রহগুলো প্রায় গোলাকার হয় কেন? এরকম প্রায় সকল প্রশ্নই মহাকর্ষের একটি নিয়ম দিয়েই ব্যাখ্যা করা যায়। আবার গোলাকার পৃথিবীর মডেল ব্যবহার করেই সময়, অঞ্চল, দিনরাত, ঋতু, সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের হিসেব করা যায়। এমনকি স্যাটেলাইট কোন কক্ষপথে যাবে, জিপিএস কিভাবে কাজ করবে, কিংবা একটি মহাকাশযান কোন পথে পাঠালে একটি নির্দিষ্ট গ্রহে পৌঁছাবে, এইসব হিসেবও পদার্থবিজ্ঞানে পৃথিবী গোলাকার হওয়ার মূলনীতির উপর দাঁড়িয়ে আছে। অন্যদিকে পৃথিবীকে সমতল ধরে নিলে এসব প্রতিটি ঘটনার জন্য নতুন নতুন ব্যাখ্যা দাঁড় করাতে হবে। অনেক সময় একটি ঘটনা ব্যাখ্যা করতে গিয়ে সেই ব্যাখ্যা আবার অন্য ঘটনার সঙ্গে মেলে না। আর এখানেই বিজ্ঞানের সঙ্গে ফ্ল্যাট আর্থ বা সমতল পৃথিবী ধারণার মূল পার্থক্য। বিজ্ঞানের শক্তি শুধু কোনো একটি ঘটনার ব্যাখ্যা দেওয়া নয়, বরং যত কম মৌলিক নিয়ম ব্যবহার করে যত বেশি বাস্তব ঘটনা সঠিকভাবে ব্যাখ্যা এবং ভবিষ্যদ্বাণী করা যায়, সেই ব্যাখ্যাই তত শক্তিশালী। তাই পৃথিবী গোল এটি শুধু মহাকাশ সংস্থার দেখানো কোনো ছবি দেখে বিশ্বাস করার বিষয় নয়, বরং আমাদের মাথার ওপরের চাঁদ থেকে শুরু করে পায়ের নিচের মাটি, সমুদ্রের জোয়ারভাটা থেকে জিপিএস স্যাটেলাইট, সব কিছুর হিসেবই এই এক জায়গায় এসে মিলে যায়। আর পৃথিবী যদি সত্যিই সমতল হতো, তাহলে শুধু পৃথিবীর আকৃতিই অন্যরকম হতো না, তখন আমাদের পরিচিত পৃথিবীর সকল নিয়মকানুনই বদলে যেত। পৃথিবী কি সত্যিই গোলাকার নাকি সমতল, সেই বিতর্কের অবসান হলেও আমাদের মনে আরেকটি কল্পনার যেন শেষ নেই। অনেকেই হয়তো ভেবেছেন, সমগ্র পৃথিবী যদি একটি দেশ হতো তাহলে কেমন হতো? পৃথিবীকে যদি সত্যিই একটিমাত্র দেশ হিসেবে ঘোষণা করা হয়, তাহলে সীমাহীন সেই বৈশ্বিক দেশের সরকার, সংস্কৃতি এবং রাজনৈতিক অর্থনৈতিক কাঠামো কেমন হবে, সে সম্পর্কে জানতে চাইলে কি কেন কিভাবের এই ভিডিওটি দেখতে পারেন। আপনি যদি কি কেন কিভাবের মতো স্ক্রিপ্ট, ভয়েস ওভার এবং ভিডিও এডিট করতে চান, তাহলে কি কেন কিভাবে একাডেমির কন্টেন্ট ক্রিয়েশন মাস্টারি কোর্সে ভর্তি হতে পারেন। ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে কোর্সের লিংক দেওয়া আছে।